অন্ধকার আর বিলাসবহুল এক বিশাল অট্টালিকা। বাইরের চাকচিক্য দেখলে যে কারো চোখ ধাঁধিয়ে যাবে, কিন্তু এই চার দেওয়ালের ভেতরে লুকিয়েছিল চরম অহংকার আর লোভের এক কুৎসিত রূপ। সেই বাড়ির এক কোণে দাঁড়িয়ে কাঁপছিল রাবেয়া। তার গায়ের রং কালো বলে তাকে এই বাড়ির কাজের মেয়ের চেয়েও অধম মনে করা হতো। আজ তার বিরুদ্ধে এমন এক জঘন্য চুরির অপবাদ দেওয়া হয়েছে যা তার আত্মাকে পর্যন্ত কাঁপিয়ে দিয়েছিল। কোথায় লুকিয়েছিস আমার গয়না, বের কর বলছি। শাশুড়ির কর্কশ আর বিষাক্ত চিৎকারে পুরো বাড়িটা যেন কেঁপে উঠছিল। রাবেয়া ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে শাশুড়ির পা জড়িয়ে ধরার চেষ্টা করল, কিন্তু তার আগেই এক ননদ তাকে সজোরে ধাক্কা দিয়ে ফেলে দিল। সবাই যখন তাকে ছিঁড়ে খাওয়ার জন্য প্রস্তুত, ঠিক তখনই সেখানে লাঠিতে ভর দিয়ে এসে দাঁড়াল এক অন্ধ মানুষ। সে রাবেয়ার স্বামী রায়হান। সবাই ভাবত সে অন্ধ আর অসহায়, কিন্তু আজ রায়হান তার চোখ থেকে কালো চশমাটা ধীরে ধীরে খুলে ফেলল। তার চোখের চাহনিতে আজ কোনো অন্ধত্ব ছিল না, ছিল এক বিধ্বংসী ঝড়ের পূর্বাভাস। সে এক অদ্ভুত হাসি দিয়ে বলল, অনেক হয়েছে, এই বাড়িতে এবার আর কোনো তামাশা চলবে না, আজ থেকে শুধু বিচার হবে। আমার নাম রাবেয়া। আমি এমন এক অত্যন্ত দরিদ্র পরিবারে জন্ম নিয়েছিলাম যেখানে মেয়ে হয়ে জন্ম নেওয়াটাকেই একটা বিশাল বোঝা বলে মনে করা হতো। আর সেই মেয়ে যদি রূপে গুণে একেবারে সাধারণ বা কালো হয়, তবে সেই বোঝার ভার যেন পাহাড়ের চেয়েও ভারী হয়ে দাঁড়ায়। ওপরবালা আমাকে আমার অন্য ভাইবোনদের চেয়ে একেবারে আলাদা করে তৈরি করেছিলেন। তারা সবাই বেশ ফর্সা আর দেখতে ভীষণ সুন্দর ছিল। অন্যদিকে আমি ছিলাম একেবারে শ্যামবর্ণা, দেখতে নিতান্তই সাদামাটা। আর এই একটা মাত্র পার্থক্যই আমার পুরো জীবনের জন্য এক অভিশাপের বোঝা হয়ে দাঁড়িয়েছিল। বাবা অনেক দুশ্চিন্তা নিয়ে বিষণ্ণ কণ্ঠে জিজ্ঞেস করলেন, ফাতেমার বিয়ের সম্বন্ধের কি কোনো জলাব আসল? ফাতেমা আমার ছোট বোন। মাত্র কয়েকদিন আগেই তার বিয়ের কথা পাকা হয়েছিল। মায়ের মুখটা চিন্তায় কালো হয়ে গেল। তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে আমার দিকে এক পলক তাকিয়ে বললেন, হ্যাঁ, ওদের জবাব তো এসে গেছে, কিন্তু ওরা আগামী মাসের মধ্যেই বিয়ের তারিখ চাইছে। কিন্তু আমার তো ভয়ে আর লজ্জায় বুক ফেটে যাচ্ছে। বড় মেয়ে এখনও অবিবাহিত হয়ে ঘরের চৌখাটে বসে আছে, আর ছোট মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে। সমাজের মানুষ কত কথা শোনাবে, কত খোঁটা দেবে। বুঝতে পারছি না এসব কিভাবে সামলাব। আমার তো চিন্তায় দম বন্ধ হয়ে আসছে। আমি তখন রান্নাঘরের মেঝেতে বসে রুটি বেলছিলাম, কিন্তু মায়ের প্রতিটি কথা আমার বুকে হাতুড়ির মতো আঘাত করছিল। আমার ছোট ছোট ভাইবোনদের বিয়ের সম্বন্ধ ঠিক হচ্ছিল, তাদের জীবনের নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছিল, কিন্তু আমার জন্য ভাগ্যের কোনো দরজাই যেন খুলছিল না। পাড়ার মহিলারা যখনই আমাদের বাড়িতে আসত, তখন তারা সহানুভূতির ভান করে আসলে আমার মায়ের ক্ষতের উপর লবণ ছিটিয়ে দিত। আরে সালমা, আর কতদিন এই মেয়েকে তুমি গলায় ঝুলিয়ে ঘরে বসিয়ে রাখবে? তোমাদের নিজেদের জীবনেরই বা কি ভরসা আছে? যেমন তেমন একটা ছেলে দেখে যে কোনো জায়গায় এর বিয়ে দিয়ে দাও না বাপু। এখন তো পাড়াপড়শিরা বলাবলি করতে শুরু করেছে যে হয়তো মেয়েটার ভেতরেই কোনো বড় ধরনের খুঁত আছে। পাড়ার এক বয়স্ক মহিলা মাকে এমন বিষাক্ত পরামর্শ দিল। মা এসব কথা শুনে ভীষণ দুশ্চিন্তায় পড়ে যেতেন, আর তারপর বাবার সাথে গিয়ে ঝগড়া শুরু করতেন। আপনি তো পাড়ার মানুষের এত কথা শোনার পরও চুপচাপ মাথা নিচু করে বাইরে চলে যান। আমাকেই তো সারাদিন এখানে বসে মানুষের এই সব খোঁটা আর গঞ্জনা শুনতে হয়। আমি একদম বিরক্ত আর অতিষ্ঠ হয়ে গেছি। একে তো তোমার এই কুৎসিত কালো মেয়ে, তার জন্য বিয়ের সম্বন্ধ বা কোথা থেকে আসবে শুনি? কাউকে তো অন্তত বলো, কোথাও তো বিয়ের কথা চালাও। বেচারা বাবা এই কথার কোনো উত্তর দিতে না পেরে চুপচাপ উঠে বাইরে চলে যেতেন, কারণ তার কাছে আসলেই কোনো উত্তর ছিল না। এর ঠিক পরের দিনই আমাদের এলাকার ঘটক, যাকে সবাই রহিমা খালা বলে ডাকত, সে আমাদের বাড়িতে আসলো। তার চেহারায় এক অদ্ভুত আনন্দ আর উজ্জ্বলতা ছেয়েছিল। সালমা, আজ তোমার মেয়ের জন্য একটা খুব বড় আর রাজকীয় সম্বন্ধ নিয়ে এসেছি। ভীষণ ধনী পরিবার, বিশাল বাংলো বাড়ি আছে, দামি গাড়ি আছে, কাজের লোক আছে, সব রকম সুযোগ সুবিধা আছে ওই বাড়িতে। আমি তো বলি যে নিজের মেয়ের ভাগ্যটা এবার বদলে দাও। সেখানে গেলে তোমার মেয়ে রাবেয়া একদম রানীর মতো রাজত্ব করবে। রহিমা খালা চায়ের কাপে চুমুক দিয়ে কথাটা বলতেই মায়ের চোখ দুটো খুশিতে চকচক করে উঠল। তারা কি সত্যি আমার রাবেয়াকে দেখেছে? মা অবাক হয়ে প্রশ্ন করলেন। রহিমা খালা একটু ইতস্তত করে আমতা আমতা করে বলল,
দেখো সালমা, সত্যি কথাটা হলো রাবেয়ার রূপ বা চেহারা যেমন, তাতে সে আর কোনো রাজপুত্র জুটবে না। এবার শোনো, ছেলেটা অন্ধ, কিন্তু ছেলেটা দেখতে খুব সুন্দর আর সুঠাম দেহের অধিকারী। ব্যাস, তার মধ্যে শুধু এটাই একটামাত্র খুঁত যে সে চোখে দেখতে পায় না। সেখানে গেলে রাবেয়াকে কোনো কাজই করতে হবে না। ছেলেটা খুব সুন্দর, শুধু তার একটাই খুঁত। সেখানে রাবেয়াকে কুটোটি নেড়ে কোনো কাজ করতে হবে না, এবং সে পায়ের উপর পা তুলে বসে বসে রাজত্ব করবে। মায়ের চেহারায় মুহূর্তের মধ্যেই খুশির ছায়া দুলতে লাগল। এরপর সন্ধে যখন বাবা কাজ থেকে বাড়িতে এলেন, তখন তিনি তারও মতামত নিলেন। আমি কি আমার নিজের মেয়েকে এমন এক মানুষের গলায় আজীবনের জন্য বেঁধে দেব, যে জীবনে চোখে দেখতে পায় না? বাবা ব্যথায় ছটফট করে উঠলেন। আমার মেয়ে হয়তো রূপে সুন্দর নয়, কিন্তু আমরা তার বিয়ে একটা অন্ধ মানুষের সাথে কিভাবে দিতে পারি? এটা তো পুরো জীবনের আর ভবিষ্যতের ব্যাপার। মা রাগান্বিত হয়ে বাবার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। তাহলে কি সারা জীবন ওকে এই ঘরের চৌখাটেই কুমারী করে বসিয়ে রাখবে? কে আসবে ওকে এমন রূপ নিয়ে বিয়ে করতে? অন্তত ওই বাড়িতে বিয়ে হলেও ওর তো থাকা খাওয়ার আর কাপড়ের কোনো সমস্যা হবে না জীবনেও। বড় ধনী বাড়ির মালকিন হয়ে যাবে। এরপর অনেক তর্ক বিতর্ক আর ঝগড়াঝাটির পর অবশেষে বাবাকে হার মানতেই হল, এবং এই বিয়েতে আমার ইচ্ছা বা মতামত কেউ একবারও জিজ্ঞেস করল না। হয়তো আমার মতো রূপহীন মানুষের নিজস্ব কোনো পছন্দ বা অপছন্দ বলে কিছুই থাকে না। আমার বিয়ে সেখানেই ঠিক করে দেওয়া হল। যেদিন আমার শ্বশুরবাড়ির লোকেরা আমাকে দেখতে আসলো, সেদিনটা ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন আর অপমানজনক দিন। তারা সত্যিই অনেক বেশি ধনী এবং আধুনিক যুগের মানুষ ছিল। আমার হবু শাশুড়ি আর ননদরা অত্যন্ত দামি দামি রেশমি কাপড় পরে এসেছিল, অথচ আমি আমার একেবারে সাদামাতা আর সস্তা জামাকাপড়ে জড়সড় হয়ে মাথা নিচু করে বসেছিলাম। তারা আমাকে দেখা মাত্রই শাশুড়ির চোখে এক ধরনের চরম অবজ্ঞা আর ঘৃণা ফুটে উঠল, এবং ননদরা একে অপরের কানে কানে ফিসফিস করে কথা বলে হাসতে লাগল। তারপর তারা আমাকে উপর থেকে নিচ পর্যন্ত এমনভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখল, যেন আমি কোনো মানুষ নই, বরং চিড়িয়াখানা থেকে আনা কোনো আজব প্রাণী। মা, এ তো দেখছি প্রয়োজনের চেয়েও অনেক বেশি কালো। এক ননদ চাপা স্বরে মুখ বাঁকিয়ে বলল, কিন্তু আমি তাদের কথা ঠিকই শুনতে পেলাম। সেই মুহূর্তে আমি প্রথমবারের মতো গভীরভাবে অনুভব করলাম যে যতটা অন্ধকার আমার হবু স্বামীর চোখে আছে, তার চেয়েও অনেক বেশি অন্ধকার আর অমাবস্যা আমার সামনের জীবনে ঘনিয়ে আসতে চলেছে। আমি মাথা নিচু করে নিলাম এবং মনে মনে ওপরওয়ালার কাছে প্রার্থনা করতে লাগলাম যে এই অসুন্দর আর কালো হওয়ার ফলটা যেন তিনি আমাকে অনন্ত শান্তির রূপেই দান করেন। এরপর তাদের মাঝে কথাবার্তা হল, এবং কিছুদিনের মধ্যেই খুব তড়িঘড়ি করে বিয়ের তারিখ ঠিক হয়ে গেল। আমি এমন এক বাড়িতে যেতে চলেছিলাম যেখানে চারপাশের সবকিছুই দামি আর চকচকে ছিল, শুধুমাত্র আমার পোড়া ভাগ্য ছাড়া। বিয়ের হইচই, আত্মীয়দের ভিড় আর ঢোলবাদ্যের আওয়াজ আমার কানে এসে বিঁধছিল। চারদিকে রঙের মেলা, আলো আর হাসির শব্দ ছিল, কিন্তু আমার মন এক অজানা আর ভয়ঙ্কর আশঙ্কায় ভারী হয়ে উঠছিল। যখন আমার বিদায়ের সময় আসলো, তখন যেন আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। বাবা তার কাঁপা কাঁপা হাতে আমার হাতটা রাইহানের হাতের ওপর তুলে দিয়ে অঝোরে কাঁদতে কাঁদতে বললেন যে, বাবা, আমার মেয়ে রূপে হয়তো তেমন সুন্দর নয়, কিন্তু ওর মনটা কাঁচের মতো খুব পরিষ্কার, আর ওকে কখনো নিজের জীবনের বোঝা মনে করো না। ও খুব ধৈর্যশীলা আর শান্ত একটা মেয়ে। বাবার এই কান্নামাখা কথায় রাইহান নীরবে মাথা ঝুঁকিয়ে সম্মতি দিল। তার কালো চশমার পেছনে ঠিক কি লুকিয়েছিল তা সেদিন কেউ জানত না। সে একদম চুপচাপ ছিল, এতটাই নিশ্চুপ যে আমি তার শ্বাসপ্রশ্বাসের শব্দ স্পষ্টভাবে শুনিতে পাচ্ছিলাম। যখন আমি প্রথমবারের মতো নববধূ হিসেবে আমার শ্বশুরবাড়ির সেই বিশাল আর জাঁকজমকপূর্ণ বাংলোতে প্রবেশ করলাম, তখন সেখানকার চোখ ধানানো পরিবেশ দেখে আমার চোখ ছানা বড়া হয়ে গেল। কারণ চারদিকে অত্যন্ত দামি দামি ঝাড়বাতি আর জিনিসপত্র সাজানো ছিল। আমি এমন বাড়ি শুধু রূপকথার গল্পেই শুনেছিলাম, বাস্তবে কখনো দেখেনি। আমার ননদরা, যারা খুব দামি আর রেশমি কাপড় পরেছিল এবং যাদের চুল একদম আধুনিক কেতায় খোলা ছিল, তারা আমাকে দেখে বাঁকা হাসছিল। তাদের চোখে আমার জন্য বিন্দুমাত্র কোনো প্রশংসার ঝলক ছিল না, বরং ছিল এক পাহাড় সমান ঘৃণা। দেখুন বৌদি, আপনার নতুন প্রাসাদ আপনার স্বাগতর জন্য কি সুন্দর করে সাজানো হয়েছে। ছোট ননদ সোনিয়া হাসতে হাসতে বলল এবং ব্যঙ্গ করে বলল,
যে এমনিতে আপনার জন্য এই বাড়ির পরিবেশের সাথে মানিয়ে নেওয়াটা একটু বেশিই মুশকিল হবে। এখানকার প্রতিটি জিনিস খুব দামি আর সুন্দর। আমরা সবাই এখানকার খুব আধুনিক মানুষ। আশা করি আপনি আপনার এই কালো রূপ আর মান্ধাতার আমলের খ্যাত চিন্তাভাবনা নিয়ে এখানে দমবন্ধ হয়ে মরবেন না। আমি তাদের এসব অপমানের কোনো উত্তর দিলাম না। শুধু আমার শাড়ির আঁচলটা মাথায় ভালো করে টেনে নিয়ে রায়হানের হাত ধরে আমাদের শোবার ঘরের দিকে এগিয়ে গেলাম। রায়হান পুরো রাস্তা একদম চুপ করে রইল, যেন চারপাশে ঘটে যাওয়া এই অপমান আর উপহাসের কোনো কিছুতেই তার বিন্দুমাত্র কোনো মাথা ব্যথা নেই। ঘরে পৌঁছে সে ধীরে ধীরে আমার হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিল এবং বিশাল বিছানার এক কোণে গিয়ে বসে পড়ল। ঘরটাও অনেক বড় আর রাজকীয়ভাবে সাজানো ছিল, কিন্তু সেখানকার এই পবরের মতো নীরবতা আমাকে যেন কামড়াতে আসছিল। তোমার নাম রাবেয়া, তাই না? সে খুব চাপা আর ভাবলেশহীন কণ্ঠে জিজ্ঞেস করল। তার কথা বলার ধরনটা একটু বেশি রুক্ষ ছিল। জি, আমি খুব নিচু স্বরে তাকে উত্তর দিলাম। তখন সে বলল, দেখো রাবেয়া, আমি তো একজন অন্ধ মানুষ, তোমাকে দেখতে পাই না। তাই আমার কাছে তোমার রূপ, চেহারার বা গায়ের রঙের কানাকড়িও কোনো মূল্য নেই। তুমি কালো নাকি ফর্সা তাতে আমার কিছুই যায় আসে না। শুধু আমার সব কাজ সময়মতো হওয়া চাই। আমি খুব চুপচাপ থাকতে পছন্দ করা মানুষ, আর আমার খুব বেশি হইচই বা আবেগপ্রবণ কথাবার্তা, কান্নাকাটি একদম পছন্দ নয়। তার কণ্ঠস্বর একেবারেই ভাবলেশহীন আর হিমশীতল ছিল, যেন সে কোনো ভালোবাসার পবিত্র সম্পর্ক গড়তে আসেনি, বরং কোনো ব্যবসায়িক চুক্তি পাকাপড়ি করছিল। রাতের শেষ প্রহরে যখন রায়হান গভীর ঘুমে আচ্ছন্ন, তখন আমার খুব বেশি তৃষ্ণা পেল। আমি পা টিপে টিপে খুব সাবধানে ঘর থেকে বেরোলাম, যাতে রান্নাঘরে গিয়ে এক গ্লাস জল খেতে পারি। তখন বিশাল করিডোরে আমি শাশুড়ি আর 2 ননদের গলার আওয়াজ শুনতে পেলাম। তারা বসার ঘরে দামি সোফায় বসে কফি খাচ্ছিল আর গল্প করছিল। মা, আপনি সত্যিই ওই খ্যাত আর জঙ্গলি মেয়েটাকে এই বাড়ির বউ বানিয়ে আনলেন? তানিয়ার কণ্ঠে বিষ মেশানো ছিল। মা, রায়হান ভাইয়ের সাথে ওকে কতটা বাজে আর বেমানান লাগে আপনি দেখেছেন? আরে বোকা মেয়ে, ওই রূপ চেহারার কথা এখন বাদ দে, শাশুড়ি হঠাৎ করে ধমক দিয়ে বলল। আমাদের তো শুধু এমন একটা গর্ধব মেয়ে দরকার ছিল যে আমাদের মুখে মুখে একটুও তর্ক করবে না আর শুধু রায়হানের খেয়াল রাখবে। সম্পত্তির কাগজপত্রে সই করানোর জন্য আমাদের কোনো সুন্দর বা চালাক চতুর মেয়ের মোটেও প্রয়োজন নেই। আমাদের শুধু এমন একজন অবৈতনিক পরিচারিকার দরকার ছিল, যে বিয়ের বাঁধনে সারা জীবন বাঁধা থাকে। কাল সকাল থেকে তোরা দেখবি আমি ওর অহংকার আর বড় বাড়ির বউ হওয়ার স্বপ্ন কিভাবে মাটিতে মিশিয়ে দিই। আর আমি অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে তাদের এই জঘন্য কথাগুলো শুনতে শুনতে সেখানেই দেওয়ালের সাথে সেটে দাঁড়ালাম। ভয়ে আর আতঙ্কে আমার বুকটা খুব জোরে জোরে ধুকপুক করছিল। আমি জল না খেয়েই কাঁপতে কাঁপতে আবার ঘরে ফিরে আসলাম। আমার চোখ দিয়ে অঝরে জল পড়ছিল, কিন্তু আমি নিজেকে কোনো মতে সামলে নিয়ে ভাবলাম, হে ওপরওয়ালা, এরা কেমন ভয়ঙ্কর মানুষ। এরপর পরের দিন সকালে যখন আমার ঘুম ভাঙল, তখন সূর্যের সোনালি আলো চারিদিকে ছড়িয়ে পড়েছিল। আমি বিছানা ছেড়ে উঠলাম, আর আমাকে নামাজ পড়তে হবে, কারণ ভোরে উঠে ইবাদত করার অভ্যেস আমার ছোটবেলা থেকেই ছিল। আমি খুব ধার্মিক প্রকৃতির মেয়ে ছিলাম। আমার ইবাদত বন্দেগীর প্রতি অনেক বেশি টান ছিল। সেভাবেই আমি উঠলাম, অজু করে ফ্রেশ হলাম, আর নামাজ পড়ার জন্য ঘরের এক কোণে জায়নামাজ বিছিয়ে প্রার্থনা করতে শুরু করলাম, আর ওপরওয়ালার কাছে আমার এই নতুন আর ভয়ঙ্কর জীবনকে আলোকিত করার জন্য, আমাকে ধৈর্য দেওয়ার জন্য প্রার্থনা করলাম। আমি সবেমাত্র মুনাজাত করছিলাম, ঠিক এমন সময় হঠাৎ করে সজোরে ঘরের দরজা খুলে গেল। আমার শাশুড়ি, যার চেহারায় রাগের ঢেউ আছড়ে পড়ছিল, তিনি ঝড়ের বেগে ঘরের ভেতরে ঢুকলেন। আরে ওঠ এখান থেকে! তিনি আমার হাত ধরে আমাকে সেখান থেকে টেনে তোলার চেষ্টা করলেন, যদিও আমি জায়নামাজে বসেছিলাম। মা, সব ঠিক আছে তো? আমি তো নামাজ পড়ছিলাম। আমি ঘাবড়ে গিয়ে জায়নামাজ ছেড়ে দাঁড়িয়ে পড়লাম। ঠিকের বাচ্চা, এখানে বসে বসে তুই মহারানী হবার স্বপ্ন দেখবি না। তোর কি ভেবেছিলি যে আমার চোখের চোখ নেই, তাই তুই এই বাড়িতে একা রাজত্ব করবি আর আমরা তোর সেবা করব? তিনি আমাকে ধাক্কা দিয়ে রাগী গলায় বললেন যে, তোর মতো অসুন্দর আর কালো কুৎসিত পেতমিকে নিজন বাড়িতে সহ্য করা মোটেও সহজ কাজ নয়। চলট, আর রান্নাঘরে গিয়ে সবার জন্য সকালের নাস্তা বানা। আমরা একজন মাগনা কাজের মেয়ে পেয়ে গেছি, এবারের পুরো ফায়দা তুলব।
তোকে তো এই জন্যই এই বাড়িতে নিয়ে এসেছি, যাতে আমাদের কাজের মেয়ের টাকা বেঁচে যায়। তার এই নিষ্ঠুর কথা শুনে আমার চোখ দিয়ে অঝরে জল বইতে লাগল। মা, আজ তো মাত্র আমার প্রথম দিন, আমি এখনও আমার বাড়ির লোকজনকে একটা ফোন করে খবরও নিতে পারিনি। তখন তিনি সাথে সাথে চেঁচিয়ে বলে উঠলেন, এখন প্রথম দিন হোক বা শেষ দিন হোক, ঘরের সব কাজ তো তোকেই করতে হবে। চল জলদি, না হলে না খেয়েই থাকবি সারাদিন। আমি কোনো খাবার দেব না। এই বাড়িতে রুটি শুধু সেই পায় যে অমানসিক কাজ করে। তিনি আমাকে সজোরে ধাক্কা দিলেন এবং হন হন করে বাইরে চলে গেলেন। আমি রান্নাঘরে পৌঁছে সেখানকার বিশাল আয়োজন আর পরিবেশ দেখে ঘাবড়ে গেলাম। এত বড় রান্নাঘরে আমি কিছুই বুঝতে পারছিলাম না যে কোথা থেকে কি শুরু করব আর কোথায় কি রাখা আছে। সেখানে আগে থেকে উপস্থিত এক কাজের মেয়ে আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে রইল। তার চোখে অনেক সহানুভূতি ছিল, কিন্তু আমি তাকে কিছুই বলতে পারলাম না। ননদরা ডাইনিং টেবিলে বসে হাসাহাসি করছিল। আরে দেখলি না, নতুন কাজের মেয়ে এসে গেছে। বড় ননদ তানিয়া হাসতে হাসতে ব্যঙ্গ করে বলল, রাবেয়া, চায়ে কিন্তু চিনি একটু কম দিস। আমি আমার ফিটনেসের খুব খেয়াল রাখি। তোর মতো তো আর নই যে যা ইচ্ছে তাই খেয়ে মোটা হয়ে যাব। আর হ্যাঁ, আমার সকালের নাস্তা যেন ঠিক 10টার মধ্যে টেবিলে চলে আসে, না হলে মায়ের রাগ তো তুই জীবনেও সহ্য করতে পারবি না। আর আমি চুপচাপ চোখের জল মুছে তাদের হুকুম মতো কাজে লেগে পড়লাম। এরপর রায়হানের জন্য সকালের নাস্তা তৈরি করে আমি যখন ট্রেতে করে নিয়ে গেলাম, তখন সে চুপচাপ বিছানায় বসেছিল। আমি থালাটা তার পাশের টেবিলের ওপর রাখলাম এবং তার কাছাকাছি গিয়ে বললাম, আপনানি নাস্তা করে নিন, আমি কি আপনাকে নিজের হাতে খাইয়ে দেব? আমি খুব নিচু আর নরম স্বরে জিজ্ঞেস করলাম। রায়হান আমার গলার আওয়াজের দিকে মাথা ঘোরাল। তার চোখে টোনেইল কালো চশমা পড়া ছিল। না, আমি নিজেই খেয়ে নেব, তুমি শুধু আমার হাত ধুইয়ে দাও। আমি একটা পাত্রে জল নিলাম এবং যত্ন করে তার হাত ধুইয়ে দিলাম। এরপর সে চুপচাপ নাস্তা করে নিল। সে বাড়ির অন্যান্য মানুষদের মতো অকারণে আমার ওপর চিৎকার চেঁচামেচি করত না, আর তার এই সারাক্ষণের নীরবতাও আমাকে ভেতর থেকে ভয় পাইয়ে দিত। সে সারা দিন নিজের ঘরেই বন্দী থাকত, চুপচাপ বসে ছাদের দিকে তাকিয়ে থাকত। দুপুর হতে হতে আমি পুরো ঘরের সমস্ত কাজ করে ক্লান্তিতে ভেঙে পড়লাম। শাশুড়ি আমাকে এক মুহূর্তের জন্যেও শান্তিতে বসতে দিল না। কখনো বিশাল সোফা পরিষ্কার করাচ্ছিল, তো কখনো পুরো রান্নাঘরের পরিষ্কার। ননদ তানিয়া সোফায় পা তুলে বসে মোবাইল ঘাঁটতে ঘাঁটতে আমাকে হুকুম দিল যে, রাবেয়া, এই ওড়নাটা মাথা থেকে সরাও তো। তুমি কি সারাক্ষণ কাজের মেয়ের মতো এটাকে এভাবে মাথায় পেঁচিয়ে রাখো? আমাদের আধুনিক বাড়িতে এসব খ্যাতমার্কা জিনিস চলবে না। তানিয়া গর্জন করে কথাটা বলতেই আমি খুব বিনীতভাবে বললাম, আমার এভাবেই থাকতে ভালো লাগে। সে তৎক্ষণাৎ রেগে বলে উঠল, ইস, এসেছেন একেবারে সংস্কার মেনে চলা মহারানী। নিজের চেহারা দেখেছিস কখনো আয়নায়? তার ওপর আবার গায়ের রং আলকাতরার মতো কালো। তোকে বা কে দেখতে চাইবে এই বাড়িতে? তোর এই গায়ের রং দেখলে তো মানুষ ভয় পেয়ে নিজের রাস্তাই বদলে ফেলবে। আমাদের এখানে সবাই অনেক আধুনিক হয়ে থাকে। তানিয়া হাসতে লাগল। কে জানে তুই তোর বস্তিতে কোন নিয়মকানুনে থাকতিস? আর সে আমার ওপর অট্টহাসি হাসতে লাগল। তাদের এই বিষাক্ত কটূক্তি আর অত্যাচার সময়ের সাথে সাথে বেড়েই চলছিল, কিন্তু আমি আমার ধৈর্য ধরা ছাড়লাম না। দিন যাওয়ার সাথে সাথে আমার শ্বশুরবাড়ির লোকজনের আচরণ আরও বেশি তেতো আর ভয়ঙ্কর হতে লাগল। আমার জন্যে দিনের শুরুটা হতো ইবাদত দিয়ে, আর রাত শেষ হতো আমার কোমরের হাড় ভেঙে যাওয়ার মতো তীব্র ক্লান্তিতে। রায়হান বেশিরভাগ সময় নিজের ঘরেই থাকত। মাঝে মাঝে আমি তাকে সাহায্য করে ধরে ব্যালকনি পর্যন্ত নিয়ে যেতাম, কিন্তু শাশুড়ি সুযোগ পেলেই সেখানেও পৌঁছে যেতেন। কোথায় নিয়ে যাচ্ছিস একে? ভেতরে বসিয়ে রাখে কে? নইলে বাইরের লোকেরা তোকে এর সাথে দেখে আবার ভয় না পেয়ে যায়। শাশুড়ি একদিন হঠাৎ আমাকে বাধা দিয়ে ধমক দিয়ে বললেন। আমি চোখ নিচু করে বললাম, মা, উনি সারাদিন ঘরে একা থাকতে থাকতে ঘাবড়ে যান। একটু তাজা হাওয়া খেয়ে নেবেন। হাওয়া খেতে চাইলে ঘরের ফ্যানের জোর বাড়িয়ে দিবি। আউটসাইড বের করে কি তুই রাস্তার মানুষকে জানাতে চাস যে এই ধনী পরিবারের বউ এত কালো আর কুৎসিত? মনি মুখ বাঁকিয়ে বললেন এবং তানিয়ার দিকে ঘুরে দাঁড়ালেন। তানিয়া, দেখলি তোর এই বৌদির লক্ষণ? কেমন মুখে মুখে তর্ক করা শুরু করেছে এখন থেকেই। তানিয়া মোবাইল থেকে চোখ সরিয়ে চরম বিরক্তি নিয়ে আমাকে দেখল। মা, এতে ওর কোনো দোষ নেই। ওর মনে হয় যে অন্ধ রায়হান বাইয়ের একটু খেয়াল রেখে ও এই বিশাল বাড়ির মালকিন হয়ে যাবে। ও তো জানেই না যে রায়হান নিজেই আমাদের দয়ায় আর আমাদের টুকরো খেয়ে বেঁচে আছে। আমি চুপচাপ রায়হানকে ধরে আবার ঘরে ফিরে আসলাম। সে পুরো রাস্তা একদম নীরব ছিল।
ঘরে পৌঁছতেই সে আমার হাতটা একটু শক্ত করে ধরে নিল। রাবেয়া, তোমাকে কি ওরা অনেক বেশি কটু কথা শোনায়? সে চাপা গলায় জিজ্ঞেস করল। আমি নিজের চোখের জল না মুছেই মিথ্যে বললাম, না, উনি শুধু রাগের মাথায় থাকলে একটু আধটু বলে ফেলেন। ছাড়ুন তো এসব কথা। আপনি এবার খাবার খাবেন? তুমি নিজেকে সবসময় এমনভাবে কেন ঢেকে রাখো? সে হঠাৎ করে এমন একটা প্রশ্ন করল যা আমাকে চমকে দিল। আমার মানে হলো যে তুমি সবসময় মাথায় ওড়না দিয়ে রাখো। তুমি কি এই আধুনিক বাড়ির রঙে নিজেকে একটুও মানিয়ে নিতে চাও না? রায়হান সাহেব, আমি ওপরওয়ালাকে খুব বেশি মানি। আমার ইবাদত করতে খুব ভালো লাগে, আর আমি নিজেকে সেই অবস্থাতেই রাখতে চাই যেমনটা আমি ছোটবেলা থেকে অভ্যস্ত। আমার নিজের মাথা ঢেকে রাখতেই ভালো লাগে। আমি খুব ধার্মিক স্বভাবের একজন নারী। আর এই কারণেই আমার এসব ভালো লাগে। দুনিয়ার এই মিথ্যা চাকচিক্য আমার কোনো কাজের নয়। ওপরওয়ালা আমাকে দেখেন, আর এটাই আমার জন্য যথেষ্ট। আমি সাথে সাথে দৃঢ়ভাবে উত্তর দিলাম। রায়হানের চেহারায় এক মুহূর্তের জন্য গভীর বিস্ময় ফুটে উঠল। তারপর সে পুনরায় নিজের স্বাভাবিক ভাবলেশীন অবস্থায় ফিরে গেল। তুমি খুব অদ্ভুত আর আলাদা একটা মেয়ে। দুপুরবেলা যখনই আমি কখনো কোরআন তেলাওয়াত করতে বসতাম, তখন শাশুড়ি হঠাৎ করে আমার ঘরের ঠিক বাইরে এসে টিভির আওয়াজ খুব জোরে বাড়িয়ে দিয়ে হিন্দি গান শুনতে লাগতেন, আর আমার পাঠে ব্যাঘাত সৃষ্টি হতে লাগল। এরপরও আমি তাকে কিছু বললাম না। আমি নিজেই নিজের গলার স্বর একটু বাড়িয়ে দিলাম, যাতে মনোযোগ নষ্ট না হয়। কিন্তু শাশুড়ি রাগে গজগজ করতে করতে এসে দরজাটা খুলে দিলেন। এসব কি তামাশা লাগিয়ে রেখেছিস তুই? তিনি চিৎকার করে উঠলেন। সারাদিন তুই এই এবাদত করতেই থাকিস? তাহলে ঘরের কাজ কি আমার বাপ এসে করবে? আর এই সব সময় কান্নাকাটির সুরে পড়া শুরু করে দিস? বন্ধ কর এটা, চল। আমি ঘাবড়ে গিয়ে বললাম, কিন্তু মা, আমি তো শুধু কোরআন তেলাওয়াত করছিলাম, আর একটুখানি। আমার কথাটা তখনও অসম্পূর্ণ ছিল। এর মধ্যেই তিনি আমার হাত থেকে কোরআন শরীফ কেড়ে নিয়ে জোর করে সেটা বন্ধ করে দিলেন। কাজে লেগে পর গিয়ে। রাতের মেহমানদের জন্য খাবার তৈরি করতে হবে। তানিয়ার আধুনিক বান্ধবীরা আসছে। খবরদার, যদি তুই ওই নোংরা পোশাকে ওদের সামনে আসিস, তুই শুধু রান্নাঘরেই থাকবি। তিনি হুকুম দিলেন আর বাইরে বেরিয়ে গেলেন। আমার হৃদয় তখন রক্তে ভাসছিল আর ডুকরে কাঁদছিল। আমি তো শুধু ওপরওয়ালার কাছাকাছি থাকতে চেয়েছিলাম, কিন্তু এখানে তো পদে পদে বাধা আর সমস্যা ছিল। আমি চোখের জল মুছতে মুছতে রান্নাঘরে পৌঁছে দেখলাম তানিয়া সেখানে দাঁড়িয়ে আছে, নিজের নখে দামি নেইল পলিশ লাগাচ্ছিল। সারা দিন আমি একটা রোবট মেশিনের মতো কাজ করলাম, পুরো বাড়ি ধোয়া মোছা করা, এবং তারপর হরেক রকমের খাবারও বানালাম একা হাতে। এর মাঝেই রায়হান এক দুবার রান্নাঘরের পাশ দিয়ে গেল। তার হাতে সেই কালো লাঠিটা ছিল যার সাহায্যে সে হাঁটত। সে দাঁড়িয়ে কিছু একটা বলতে চেয়েছিল, কিন্তু শাশুড়ির উপস্থিতি দেখে সে আবার নিজের ঘরের দিকে এগিয়ে গেল। সন্ধে হতেই বাড়িটা মেয়েদের হাসিতে গমগম করে উঠল। তানিয়ার বান্ধবীরা চলে এসেছিল, আর আমি রান্নাঘরে বসেই ট্রেতে চা বানাচ্ছিলাম। এমন সময় হঠাৎ করে শাশুড়ি ভেতরে ঢুকলেন। রাবেয়া, তাড়াতাড়ি চা আর নাস্তা বানিয়ে নিয়ে আয়, আর মনে রাখিস ট্রেটা যেন ঠিকমতো ধরিস, তোর হাত এমনিতে খুব কাঁপতে থাকে, তিনি কটাক্ষ করে বললেন। আমি কাঁপা কাঁপা হাতে চায়ের ভারী ট্রেটা সামলে নিলাম আর ড্রয়িং রুমের দিকে এগোলাম। আমি ভেতরে পা রাখতেই হাসির ঝড় হঠাৎ করে থেমে গেল, আর সবার নজর শুধু আমার ওপরেই আটকে রইল। তানিয়ার বান্ধবীরা বিলাসবহুল সোফায় বসেছিল। তাদের মেকআপে সাজানো চকচকে চেহারা আর সুন্দর সুন্দর পোশাক দেখে আমার নিজের সাধারণ রূপের প্রতি আরও বেশি লজ্জাবোধ হতে লাগল। তানিয়া, এ কে রে? তোর নতুন কাজের মেয়ে? একটা মেয়ে চরম ঘৃণার দৃষ্টিতে আমার আপাদমস্তক দেখতে দেখতে জিজ্ঞেস করল। তানিয়া আমার দিকে এক বিষাক্ত নজর দিল আর হাসতে হাসতে বলল যে, আরে না ইয়ার, এ হলো অন্ধ রায়হান ভাইয়ের বউ, আমার বৌদি। এ কথা শুনতেই পুরো ঘরটা আরও একবার জোরালো আর বিদ্রুপাত্মক হাসিতে ফেটে পড়ল। কি? রায়হান ভাইয়ের বিয়ে এর সাথে হয়েছে? দ্বিতীয় একটা মেয়ে অবাক হয়ে বলল, মানে ঠিক আছে ইয়ার, ভাই চোখে দেখতে পায় না, কিন্তু তার মানে তো এই নয় যে তোরা এ তো কালো কুৎসিত একটা মেয়ে ধরে নিয়ে আসবি। বেচারা রায়হান ভাই, ভালোই হয়েছে যে উনি চোখে দেখতে পান না, নইলে একে দেখে তো ওনার হার্ট অ্যাটাক হয়ে যেত। এসব কথা শুনেই আমার চোখে জল আসা শুরু হয়ে গেল, কিন্তু আমি অনেক কষ্টে সাহস জুগিয়ে চায়ের কাপগুলো টেবিলের উপর রাখতে শুরু করলাম। আমার মন চাইছিল যে মাটি ফাঁক হয়ে যাক আর আমি তার ভেতরে তলিয়ে যাই চিরকালের জন্য। সত্যিই তানিয়া, তোরা একে সহ্য করিস কিভাবে? আরেক বন্ধু নাক ছিটকে উঠল। এর হাতের চা খেতে গিয়েও এখন আমার গা গুলিয়ে উঠছে। আমার খুব অদ্ভুত আর অস্বস্তি লাগছে। কথা শুনতেই আমার হাত খুব বাজেভাবে কাঁপতে লাগল।
আমি 1 কাপ চা ওই অতিথি মেয়ের দিকে এগিয়ে দিচ্ছিলাম, এমন সময় হঠাৎ করে আমার সাহস জবাব দিয়ে বসল, আর চায়ের ভর্তি কাপটা সোজা গিয়ে পড়ল তার দামি কামিজের ওপর। আরে, আমার স্যুট নষ্ট করে দিল! মেয়েটি চিৎকার করে দাঁড়িয়ে পড়ল। তুই কি পাগল নাকি, কুৎসিত কাজের বেটি? চোখে দেখে শুনে কাজ করতে পারিস না? তানিয়া তৎক্ষণাৎ আমাকে সজোরে একটা চড় কষাই দিল। মূর্খ মেয়ে মানুষ, তোর গায়ের রং যেমন কালো, তোর কাজকর্মও ঠিক তেমনই কালো আর জঘন্য। তোর কি কোনো কাজ করার সাধারণ আক্কেল নেই? রূপ চেহারা তো ওপরওয়ালা ভালো দেননি, অন্তত কাজটাই ঠিকঠাকভাবে শিখে নিতি। আমি অপমানে হতবাক হয়ে গেলাম। আমার গালটা চড়ের চোটে জ্বলছিল আর চোখ থেকে অঝরে জল ঝরতে শুরু করল। দিদি, আমাকে মাফ করুন। ভুল করে। চুপ কর অলক্ষণী। এখন আবার মুখে মুখে কথাও বলবি তুই? তানিয়া রাগে আমার ওড়নাটা টেনে নিল, আর ওই মেয়েটির কামিজটা টিস্যু দিয়ে মুছতে লাগল। দেখে আর আমার খুব খারাপ লাগছে, এই মূর্খটার তো কোনো কিছুরই সাধারণ জ্ঞান নেই। ওই মেহমান মেয়েটাও আমাকে সমানে বকাঝকা করতে লাগল। আমি অপমান সহ্য করতে না পেরে সেখান থেকে ছুটে পালিয়ে আমার ঘরে চলে আসলাম, আর দরজা বন্ধ করে হাউমাউ করে কাঁদতে লাগলাম। আমি একদম ভেঙে পড়েছিলাম। আমার অপরাধ কি শুধু এটাই ছিল যে আমি অসুন্দর আর কালো ছিলাম? রাবেয়া, তুমি কাঁদছ নাকি? রায়হানের গলা শোনা গেল। সে এক কোণে বিছানায় বসেছিল। তার চেহারায় সবসময়কার মতোই কোনো ভাবান্তর ছিল। আমি তার কাছে গিয়ে মেঝেতে বসে পড়লাম, আর তার হাত শক্ত করে ধরে বললাম যে, রায়হান সাহেব, বলুন তো আমার কি দোষ? কালো হওয়াটা কি কোনো জঘন্য অপরাধ? আপনার বোন সবার সামনে আমাকে এত বড় একটা চড় মেরেছে, আমাকে কাজের মেয়ে বলেছে। আমি কি রক্তমাংসের মানুষ নই? আমার কি সম্মানের সাথে বাঁচার অধিকার নেই? যে কেউ এসে আমাকে অপমান করে দিয়ে যায়। রায়হানের হাতটা আমার হাতের ভেতরে একটুখানি কেঁপে উঠল। সে একটা গভীর দীর্ঘশ্বাস নিল, এবং প্রথমবারের মতো তার কণ্ঠস্বর অনেক বেশি গম্ভীর আর দৃঢ় শোনাল। রাবেয়া, তুমি একদম চিন্তা করো না। আমি জানি যে বাইরে কি হয়েছে। সে নিচু কিন্তু স্পষ্ট গলায় বলল, তোমার কান্নার সময় এবার শেষ হতে চলেছে। তুমি শুধু আর একটুখানি ধৈর্য ধরো, আমি সব কিছু ঠিক করে দেব। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। তার গলায় এমন এক অকল্পনীয় সাহস ছিল যা আমি আগে কখনো দেখিনি। আপনি কি করতে পারবেন? ওরা তো আপনার কথাও একটুও শোনে না। সময় আসতে দাও, তুমি নিজেই জানতে পারবে যে আমি কি করতে পারি আর না। শুধু আমার উপর বিশ্বাস রাখো। সে আমার হাত চাপড়ে দিয়ে কথাটা বলল। আমার তার কথায় একটুখানি সান্ত্বনা তো মিলল, কিন্তু আমার মাথায় তখনও অনেক প্রশ্নের ভিড় ছিল। রায়হান, যে কিনা নিজেই ওই নিষ্ঠুর মানুষগুলোর দয়ায় বেঁচেছিল, সে আমার জন্য আর কীই বা করতে পারত? কিন্তু তার কণ্ঠস্বরের সেই দৃঢ়তা আমার মনের ভেতর এক নতুন আশার জন্ম দিয়েছিল। তবে শাশুড়ি আর ননদের উদ্দেশ্য তো ভিন্ন কিছুই ছিল। তারা কি আর জানত যে অন্ধকে তারা এত অসহায় আর বোকা মনে করছিল, সে তাদের প্রতিটি চালের উপর তীক্ষ্ণ নজর রেখে চলেছিল? পরের দিন সকালে আমার চোখ কেঁদে কেঁদে ফুলেছিল, কিন্তু ঘরের একগাদা কাজকর্ম আমার জন্য অপেক্ষা করছিল। আমি তাড়াতাড়ি উঠলাম, নিজের নামাজ পড়লাম আর মন ভরে উপরবালার কাছে কাঁদলাম। আমি যখন রান্নাঘরে পৌঁছালাম, তখন শাশুড়ি আগে থেকেই সেখানে উপস্থিত ছিলেন এবং ফোনে কারোর সাথে ফিসফিস করে কথা বলছিলেন। হ্যাঁ উকিল সাহেব, আপনি শুধু কাগজপত্র তৈরি রাখুন। রায়হান তো এখন আর কোনো কাজেরই নয়। ওর থেকে সই করানো আর এমন কি কঠিন কাজ। ব্যাস, একবার পুরো সম্পত্তিটা আমাদের নামে হয়ে যাক, তারপরে এই কালো কুৎসিত ডাইনিটাকেও গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব। শাশুড়ির গলায় এমন একটা চড়া সুর ছিল যে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। একটা বাসন হাত ফসকে পড়ে যাওয়ার শব্দে আমি নিজেকে সামলাতেই শাশুড়ি চমকে উঠে পেছনে তাকালেন। তার চেহারায় এক মুহূর্তের জন্য ঘাবড়ে যাওয়ার ছাপ দেখা গেলেও পরক্ষণেই তার রাগে পরিণত হল। এই মেয়ে, তুই এখানে দাঁড়িয়ে আছিস? তিনি হঠাৎ করেই আমার উপর বাঘিনীর মতো ঝাঁপিয়ে পড়লেন। আমি তো এইমাত্র আসলাম মা, নাস্তা বানাতে। ভয়ে আমি তোতলাতে তোতলাতে জবাব দিলাম, খবরদার, যদি আমার কথার মাঝে নাক গলাতে আসিস। যা, নিজের কাজ কর। তিনি ফোনটা কেটে দিলেন এবং আমাকে চোখ রাঙাতে রাঙাতে বাইরে বেরিয়ে গেলেন। আমি ভাবনায় পড়ে গেলাম যে রায়হানের সম্পত্তি, এসব লোকেরা কি শুধু টাকার লোভেই তার সাথে আছে? আমি নাস্তা নিয়ে রায়হানের কাছে গেলাম। তখন সে জানালার ধারে চুপচাপ দাঁড়িয়েছিল, যেরকম বাইরের শব্দগুলোকে অনুভব করার চেষ্টা করছিল। আপনার জন্যে নাস্তা নিয়ে এসেছি, আমি থালাটা টেবিলের উপর রাখতে রাখতে বললাম। রায়হান ঘুরে আমার দিকে তাকাল, বা অন্তত তাকানোর ভান করল। রাবেয়া,
আজ তোমার গলায় এমন কাঁপুনি কেন? মা কি কিছু বলেছে তোমাকে? আমি সাহস জুগিয়ে জিজ্ঞেস করলাম, রায়হান সাহেব, এই বাড়ি আর এই সব সম্পত্তি কি আপনার নিজের নামে? রায়হানের মুখে একটা ভয়ঙ্কর হাসি ফুটে উঠল। তুমি এটা হঠাৎ কেন জিজ্ঞেস করছ? তোমারও কি সম্পদের প্রতি মোহ জন্মে গেল নাকি? না, এমনটা কখনো হতেই পারে না। আমি ছটপট করে উঠলাম। আমি তো শুধু এই জন্যেই জিজ্ঞেস করছি, কারণ আমার খুব ভয় হচ্ছে যে আপনি নিজেকেই কোনো ধোঁকা না দিয়ে বসেন। রায়হান আমার হাত ধরে আমাকে তার কাছে বসাল। রাবেয়া, এই বাড়ির প্রতিটি মানুষ এক একটা ঘুঁটি। কেউ ভালোবাসার মিথ্যে নাটক করে তো কেউ ঘৃণার। তুমি শুধু ঠিক তেমনটাই থাকো যেমনটা তুমি আছো। বাকি সব কিছু আমার উপর ছেড়ে দাও। এরই মাঝে সোনিয়া, অর্থাৎ আমার ছোট ননদ, ঘরে ঢুকল এবং আমাদের একসাথে বসে থাকতে দেখে মুখ বাঁকিয়ে চরম বিরক্তি নিয়ে বলল, দাদা, মা তোমাকে ডাকছে। উকিল সাহেব এসেছেন, কিছু কাগজপাত্রে তোমার আঙুলের ছাপ নিতে হবে। রায়হান নীরবে মাথা নাড়ল এবং নিজের লাঠিটা তুলে নিল। আমি তাকে সাহায্য করে বাইরে নিয়ে যেতে শুরু করলাম। তখন সোনিয়া আমাকে ধাক্কা দিয়ে পেছনে সরিয়ে দিল। তোর কোনো দরকার নেই এখানে, আমি নিয়ে যাব আমার দাদাকে। তোর চেয়ে বরং গিয়ে কাপড় ধোয়ার জায়গায় এক গাদা কাপড় পড়ে আছে, ওগুলো ধুয়ে দে। আমি অসহায় দৃষ্টিতে রায়হানকে চলে যেতে দেখতে লাগলাম। আমার মনটা ক্রমাগত অজানা আশঙ্কায় ডুবে যাচ্ছিল। আমি কাপড় ধুতে লাগলাম ঠিকই, কিন্তু আমার মনটা ওখানেই আটকে ছিল। কিছুক্ষণ পর আমি যখন উঠোনে কাপড় শুকাতে দিচ্ছিলাম, তখন দেখলাম যে শাশুড়ি আর দুই ননদ সোফায় বসে খুব আনন্দ করছিল। আমি তাদের দিকে তেমন একটা মনোযোগ দিলাম না। আমার মনটা আমার নিজের আয়ত্তে ছিল না। সন্ধ্যায় আমি যখন রায়হানের কাছে খাবার নিয়ে গেলাম, তখন সে অনেক শান্তিতে ছিল। আপনি কি ওই কাগজগুলোতে আঙুলের ছাপ দিয়ে দিয়েছেন? আমি চিন্তিত কণ্ঠে প্রশ্ন করলাম। হ্যাঁ, দিয়ে দিয়েছি। সে আমাকে খুব স্বাভাবিকভাবে উত্তর দিল। কিন্তু কেন? আপনি তো জানেন যে ওরা আপনাকে বেদখল করতে চাইছে। আমার গলা কান্নায় বুঝে আসছিল। রায়হান তার হাতটা আমার চেহারার কাছাকাছি আনল, যেরকম সে আমার চোখের জল অনুভব করতে চাইছিল। রাবেয়া, যা দেখা যায় তা সবসময় সত্যি হয় না। মাঝে মাঝে মাছ ধরার জন্য বড়শিতে টোপ ফেলতে হয়। তুমি চিন্তা করো না, ওপরওয়ালা সবকিছু দেখছেন। তার কথাগুলো আমার বোঝার ক্ষমতার সম্পূর্ণ বাইরে ছিল, কিন্তু তার কণ্ঠস্বরের সেই দৃঢ় বিশ্বাস আমার মনে এক অন্যরকম ভরসা যোগাচ্ছিল। কিন্তু আমি তখনও বিন্দুমাত্র বুঝতে পারিনি যে শাশুড়ি এবার আমার উপর এমন একটা মিথ্যে অপবাদ দিতে চলেছিলেন যা আমার আত্মাকে ছিন্ন ভিন্ন করে দিতে চলেছে। পরের কয়েকটা দিন আমার কাছে কোনো ভয়ানক দুঃস্বপ্নের চেয়ে কম ছিল না। বাড়িতে এক অদ্ভুত নীরবতা বিরাজ করছিল, যেন কোনো বিশাল ধ্বংসাত্মক ঝড় আসার পূর্বলক্ষণ। শাশুড়ি আর ননদ এখন আমাকে উল্টোপাল্টা কথা বলার বদলে শুধু ফিস করে কিছু না কিছু বলত আর আমাকে দেখে মুচকি হাসত, আমার মজা করাত। সকালে আমি শাশুড়ির ঘর পরিষ্কার করছিলাম। হঠাৎ তিনি ঘরে ঢুকলেন এবং আলমারির খোলা ড্রয়ার দেখে চিৎকার করতে শুরু করলেন যে, আমার সোনার সেটটা কোথায় গেল? তানিয়া, সোনিয়া, জলদি আয়, দেখ আমার সেই দামি হারটা উধাও হয়ে গেছে যা আমি কাল বের করে রেখেছিলাম। তার আওয়াজ পুরো বাড়িতে প্রতিধ্বনিত হল। আমি ভয়ে কাঁপতে কাঁপতে হাত জোড় করে ফেললাম। মা, আমি তো আলমারিতে হাতও লাগাইনি, আমি তো শুধু বাইরে থেকে ধুলো ঝাড়ছিলাম। তানিয়া আর সোনিয়া দৌড়ে আসলো আর আমার ওপর ঝাঁপিয়ে পড়ল। আমরা তো জানতামই যে এই কালো চোরনির স্বভাব প্রথম দিন থেকেই খুব খারাপ আর লোভী ছিল। মা, আমি কাল রাতেও একে তোমার ঘরের আশেপাশে ঘুরঘুর করতে দেখেছি। তানিয়া মিথ্যে বলে আমার দিকে আঙুল তুলল। আমি সাথে সাথে বললাম, না দিদি, ওপরওয়ালার দোহাই, এমনটা করবেন না। আমি গরিব হতে পারি, তবে আমি কখনো চোর নই। আমি কাঁদতে কাঁদতে বলছিলাম। চুপ কর মূর্খ মেয়ে, তোর এই ভদ্রতার মিথ্যে নাটক আর চলবে না। ওই হারটা কয়েক লক্ষ টাকার ছিল। জলদি বল, কোথায় লুকিয়েছিস তুই? শাশুড়ি আমার হাত এত জোরে মুচড়ে দিলেন যে ব্যথায় আমার চিৎকারের শব্দ বেরিয়ে আসল। ঠিক এই সময়ে রায়হান নিজের লাঠিতে শব্দ করতে করতে সেখানে এসে পৌঁছল। কি হয়েছে? এখানে সব কি চলছে? এত কিসের আওয়াজ? সে ভাবলে ক্ষীণ কণ্ঠে জিজ্ঞেস করল। দেখে নাও রায়হান, তোমার এই ভদ্র বউয়ের আসল কীর্তি। আমার সোনার সেটটা সে চুরি করেছে। আমি তো আগে থেকেই একে এই বাড়িতে রাখতে চাইতাম না। আজ তো নিজেই প্রমাণ করে দিল যে ও কোন চোর পরিবারের মেয়ে। শাশুড়ি রায়হানকে উস্কে দেওয়ার পুরো চেষ্টা করলেন। তখন রায়হান এক মুহূর্তের জন্য তার অন্ধ চোখের দৃষ্টি আমার দিকে ঘোরাল। তারপর খুব শান্ত গলায় বলল, মা, আপনার কি সত্যিই বিশ্বাস আছে যে ওই সেটটা ঘরেই ছিল? রাবেয়া তো এমন কাজ কোনোদিন করতেই পারে না। তুমি তো বলবেই
তুমি তোর প্রেমে অন্ধ হয়ে গেছ। এমনিতে তো তুমি অন্ধই। তানিয়া বিষাক্ত কণ্ঠে বলে উঠল, আমরা তো একে হাতে নাতে ধরে ফেলেছিলাম, শুধু একটু দেরি হয়ে গেল। রায়হান এক দীর্ঘশ্বাস নিল। যদি আপনাদের মনে হয় যে ও চুরি করেছে, তাহলে তল্লাশি নিয়ে নিন, কিন্তু প্রমাণ ছাড়া অযথা অপবাদ দেবেন না। তল্লাশিও নেব, আর একে উচিত শিক্ষাও দেব আজ। শাশুড়ি আমাকে ধাক্কা দিয়ে আমার ঘরের দিকে এগিয়ে গেলেন। আমি আর রায়হানও তাদের পেছনে পেছনে গেলাম। তারা আমার গোটা ঘর লণ্ড-ভণ্ড করে রাখল। আমার সমস্ত জিনিসপত্র মেঝেতে ছুঁড়ে ফেলে দিল। এমনকি আমার কাপড় চোপড়, ছোটখাটো জিনিস সব কিছুই তারা মাটিতে ছুঁড়ে ফেলল। কিন্তু হারের দেখা কোথাও মিলল না। নিশ্চয়ই কোথাও লুকিয়ে ফেলেছে এটা, কিন্তু আমি একে সহজে ছাড়ব না। পুলিশ ডাকব, দেখে নিস। শাশুড়ি রাগে পা ঠুকতে ঠুকতে বাইরে চলে গেলেন। রাতে যখন আমি ঘরের মেঝেতে ক্লান্ত ও বিধ্বস্ত অবস্থায় বসেছিলাম, তখন রায়হান আমার কাছে আসল। সে আমার হাতটা ধরল। তার এই হাতের স্পর্শে অদ্ভুত এক কোমলতা ছিল। রাবেয়া, তুমি ওই হাতটা নাওনি, তাই না? সে কাঁপা কাঁপা গলায় আমাকে জিজ্ঞেস করল। আমি উত্তরের সাথে সাথেই বলে উঠলাম, রায়হান, আমি আপনাকে সত্যি বলছি, আমি কিছুই করিনি। আমি তো আপনার জন্য এখানে এসেছিলাম। আমার সম্পত্তির সাথে কিসের সম্পর্ক? আমি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বললাম। তখন সে বলল, আমি জানি। রায়হান আমার হাতটা শক্ত করে ধরে বলল, তোমার জন্য এই পরীক্ষাটা খুব কঠিন, কিন্তু মনে রেখো, সত্য কখনো বেশি দিন চাপা থাকে না। তারা তোমাকে মূর্খ বলছে, কিন্তু তারা জানে না যে তারা নিজেরাই নিজেদের পাতা ফাঁদে পড়তে চলেছে। আপনি কি বলছেন? আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। শুধু চুপচাপ তামাশা দেখো। তারা এখন তাদের পরবর্তী চাল চলবে, আর সেটাই তাদের ধ্বংসের সূচনা হবে। তুমি শুধু উপরওয়ালার উপর ভরসা রাখো, প্রার্থনা করো। সে এমন ভয়ঙ্কর এক ভঙ্গিতে কথাগুলো বলল এবং শুয়ে পড়ল। আমি সেই রাতে এক ফোঁটাও ঘুমাতে পারলাম না। রায়হানের কণ্ঠস্বর এতটা বদলে গিয়েছিল কেন? সে একজন অসহায় অন্ধ স্বামীর মতো কথা বলছিল না, বরং তার গলায় জয়ের এক চরম আত্মবিশ্বাস ছিল। অন্যদিকে শাশুড়ি আর ননদ অন্য ঘরে বসে কোনো বিশাল এক ষড়যন্ত্রের নীল নকশা তৈরি করছিল। আমার শুধু এটাই মনে হচ্ছিল যে কালকের সূর্য আমার জীবনে কোনো ভয়াবহ ঝড় নিয়ে উদিত হবে। পরের দিন সকালে যখন আমার ঘুম ভাঙল, তখন আমার মনের ভেতর এক অদ্ভুত ভয় কাজ করছিল। শাশুড়ি আর ননদের হাবভাব বুঝিয়ে দিচ্ছিল যে তারা এখন চূড়ান্ত কোনো হামলার প্রস্তুতি নিচ্ছে। আমি রান্নাঘরে নাস্তা বানাচ্ছিলাম, ঠিক এমন সময় তানিয়া ভেতরে এলো এবং বিষাক্ত গলায় বলল যে আজ নিজের ওই কালো চেহারাটা একটু ভালোভাবে ধুয়ে নিস, কারণ একটু পরেই পুলিশ এখানে চলে আসবে। মা সিদ্ধান্ত নিয়েই নিয়েছে যে হাড়টা সে উদ্ধার করেই ছাড়বে। আমার হাত থেকে রুটি ভাজার তাওয়াটা পড়তে পড়তে বেঁচে গেল। দিদি, উপরওয়ালাকে একটু ভয় করুন, আপনি তো জানেন যে আমি কিছুই করিনি। আমরা কেন ভয় পাব রে? উপরওয়ালাকে তো তুই ভয় পা চর্নি, যে এই বাড়ির শান্তিকে ধ্বংস করে রেখে দিয়েছিস। সে হাসতে হাসতে বাইরে বেরিয়ে গেল। আমি কাঁপতে কাঁপতে রায়হানের ঘরে গেলাম। সে চুপচাপ বসেছিল, হয়তো আমার জন্যেই অপেক্ষা করছিল। আমি তার পায়ের কাছে বসে পড়লাম আর অঝরে কাঁদতে লাগলাম। রায়হান, ওরা পুলিশ ডাকছে, আমাকে থানায় পাঠিয়ে দেবে। আমার কি হবে? আপনি কি তখনও চুপ করে থাকবেন? রায়হান আমার হাত মাথায় রাখল। তার এই স্পর্শে আজ এক অন্যরকম বিশ্বাস লুকিয়েছিল। রাবেয়া, আমি তোমাকে বলেছিলাম না যে তুমি শুধু চুপচাপ তামাশা দেখো? তোমার কি আমার উপর ভরসা নেই? ভরসা তো আছে, কিন্তু আপনি তো নিজেই। আমি আমার কথা অসম্পূর্ণ রেখে দিলাম, কারণ আমি তাকে এটা মনে করাতে চাইছিলাম না যে সে অন্ধ। হঠাৎ করে রায়হান আমার হাত ধরে আমাকে তার একদম কাছে টেনে নিল এবং খুব নিচু গলায় বলল যে, রাবেয়া, একটা সত্যি কথা আছে যা আমি আজ তোমাকে জানাতে চাই। আজ সেই রহস্যটা শেষ হওয়া দরকার যা তোমার আর আমার মাঝে আছে। আমি অবাক হয়ে চোখের জল মুছে নিলাম আর তার মুখের দিকে তাকালাম। কেমন সত্যি? এই মহিলাকে যাকে তুমি আমার মা বলে মনে করো, সে আমার আপন মা নয়, সে তো আমার সৎ মা। রায়হানের কণ্ঠে এক ধরনের তীক্ষ্ণতা চলে এসেছিল। আমি হতবাক হয়ে গেলাম। কি? সৎমা? আর তানিয়া আর সোনিয়া হল এর প্রথম স্বামীর মেয়ে। আমার এদের সাথে রক্তের কোনো সম্পর্ক নেই। আমার বাবার মৃত্যুর পর এই মহিলা শুধু সম্পত্তির জন্যই আমার সাথে থাকার নাটক করেছিল। সে আর তার মেয়েরা বছরের পর বছর ধরে আমাকে শেষ করে দেওয়ার অপেক্ষায় আছে। রায়হানের গলায় এবার একটা দৃঢ়তা ছিল। কিন্তু আপনি আমাকে এসব কথা আগে কেন জানাননি? আমি তাকে জিজ্ঞেস করলাম। কারণ আমার এমন একজন মানুষের খোঁজ ছিল যে সম্পত্তির লোভে নয়, বরং শুধু আমার জন্য আমার পাশে থাকবে, আমাকে সঙ্গ দেবে,
আর আমি সেটা তোমার মাঝে দেখতে পেয়েছি। রাবেয়া, এই লোকেরা ভাবে যে আমি একজন অসহায় অন্ধ মানুষ যে কিনা এদের ইশারায় নাচবে, কিন্তু এরা জানে না যে শিকারী নিজেই এখন জালে আটকা পড়ে গেছে। আমি তখনও এই ঘোর থেকে বেরিয়ে আসতে পারিনি যে বাইরে গাড়ির হর্ন এবং পুলিশের সাইরেনের শব্দ শোনা যেতে লাগল। ইন্সপেক্টর সাহেব, ভেতরে আসুন, এই ঘরেই আছে ওই কালো চোরনি। আমার বুকটা খুব জোরে জোরে ধুকপুক করতে লাগল। তানিয়া আর সোনিয়া দুজন পুলিশের সাথে ঘরে ঢুকল। শাশুড়ির হাতে আমার সেই ছোট ব্যাগটা ছিল, যার ভেতর আমি আমার কিছু বই আর কোরআন শরীফ রাখতাম। এই নিন সাহেব, তল্লাশি করুন এই দাগের। আমার দৃঢ় বিশ্বাস যে হাটটা এর ভেতরেই আছে। শাশুড়ি পুলিশের দিকে ব্যাগটা ছুঁড়ে দিল। পুলিশ ব্যাগটা খুলতেই তার ভেতর থেকে শাশুড়ির সেই সোনার হারটাই বের হয়ে আসল। আমি এটা দেখে বিস্ময়ে হতভাগ হয়ে গেলাম। এই হার এখানে কিভাবে আসলো? আমি তো ব্যাগটা হাত দিয়েও ছুঁইনি। হাত দিয়েও ছোসনি? দেখলেন তো আপনারা? সোনিয়া চিৎকার করে উঠল, এবার নিয়ে যান একে, আর গারদে ঢুকিয়ে দিন। আমি ছটপট করে রায়হানের দিকে তাকালাম, কিন্তু রায়হান একদম চুপচাপ বসেছিল। তার কালো চশমার পেছনের আবেগ কেউ আন্দাজ করতে পারছিল না। শাশুড়ির চোখে এক বিজয়ের আনন্দ চকচক করছিল, যেন তিনি সম্পত্তি পাওয়ার প্রথম ধাপে পা রেখে ফেলেছেন। চলো, এবার থানায় গিয়ে হিসেব নিকেশ দিও। পুলিশের হাত আমার দিকে এগোতেই রায়হানের গলা একটা বিস্ফোরণের মতো গর্জে উঠল, খবরদার, যদি কেউ আমার বউয়ের গায়ে হাতও লাগিয়েছে। শাশুড়ি হাসতে লাগলেন, আরে অন্ধ, নিজের গণ্ডির মাঝে থাক। এই বাড়ি এখন আমার নামে হয়ে গেছে, আর এই কালো চোরনি এখন জেলে যাবে। ইন্সপেক্টর সাহেব, আপনি আপনার কাজ করুন, ওর কথায় কান দেবেন না। ও তো নিজেই বেচারা অন্ধ মানুষ, ওর বউ যে আড়ালে কী লীলাখেলা দেখাচ্ছে তা ও কী করে জানবে? তানিয়াও সামনে এগিয়ে এলো। তার মুখে এক বিষাক্ত হাসি লেগেই ছিল। দাদা, আপনার সহানুভূতি ঠিক আছে, কিন্তু চুরি তো প্রমাণ হয়েই গেছে, তাই না? হার তো এর ব্যাগ থেকেই বেরিয়েছে, এখন আপনি ওকে বাঁচাবেন কিভাবে? রায়হান নিজের জায়গা থেকে উঠে দাঁড়িয়ে এক কদম এগিয়ে এলো। তার হাঁটায় আজ আর সেই টলমলে ভাবটা ছিল না যা আমি রোজ দেখতাম। সে একদম সোজা হয়ে দাঁড়িয়েছিল। সে শাশুড়ির দিকে ঘুরে দাঁড়াল। মা, সম্পত্তি নিজের নামে করে নেওয়ার জন্য আপনার খুব তাড়া ছিল, তাই না? রায়হানের গলা এতটাই শীতল ছিল যে শাশুড়ির মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। আপনি ভেবেছিলেন যে অন্ধ ছেলে আপনার জন্য শুধু একটা বাধা মাত্র, যাকে আপনি যখন খুশি তখন রাস্তা থেকে সরিয়ে দিতে পারবেন। এসব কি আজে বাজে কথা বলছিস? শাশুড়ি একটু ইতস্তত করে বললেন, ইন্সপেক্টর সাহেব, দেখুন, ও মনে হয় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। ইন্সপেক্টর রায়হানের দিকে তাকালেন। মিস্টার রায়হান, আইন প্রমাণের ওপর নির্ভর করে চলে, আর হার আপনার স্ত্রীর কাছ থেকে পাওয়া গেছে। প্রমাণ তো সেই হারটাই যা আপনার হাতে আছে। ইন্সপেক্টর সাহেব, একটু ওই হারের পিছন দিকটায় ভালো করে খেয়াল করে দেখুন তো। ওখানে আমার নিজের মায়ের নামের অক্ষর লেখা আছে। আর এই গয়না যা আমার মা আমার জন্য রেখে গিয়েছিলেন, সেটা ওনাদের কাছে আসলো কিভাবে? এটা তো বহু বছর ধরে ব্যাংকের লকারেই থাকার কথা ছিল, তাই না? যার চাবি শুধু আমার কাছেই ছিল। শাশুড়ির কপালে ঘাম জমতে শুরু করল। সেটা সেটা আমি বের করে এনেছিলাম যাতে আমার কাছে ওটা সাবধানে থাকে। শাশুড়ির কথা মাঝপথেই থামিয়ে দেওয়া হলো। মিথ্যে! রায়হান গর্জে উঠে বলল, আপনি সম্পত্তির কাগজে আমার আঙুলের ছাপ নেওয়ার জন্য উকিলের সাথে মিলে যে নাটক করেছেন, আমি তার প্রতিটি শব্দ জানি। আপনার কি মনে হয়েছিল আমি অন্ধ বলে? আমি কি মূর্খ? আমি অবাক হয়ে রায়হানকে দেখছিলাম। সে এমনভাবে কথা বলছিল যেন সে সৎ কিছু দেখতে পাচ্ছে। তানিয়া আর সোনিয়া একে অপরের হাত ধরে পেছনের দিকে সরে গেল। রায়হান সাহেব, আপনি... আমি ভয় পেয়ে তাকে ডাকলাম। তুমি যখন ইবাদত করতে? রায়হান আমার দিকে ফিরে বলল, তোমার ওই ইবাদত করা, তোমার ধৈর্য, তোমার প্রার্থনাই হচ্ছে সেই শক্তি যা আমাকে আজ এই পদক্ষেপ নেওয়ার সাহস জুগিয়েছে। তুমি এই বাড়িতে যত অত্যাচার সহ্য করেছ, তার প্রতিটি মুহূর্ত আমার আত্মার ওপর এক বিশাল ঋণ। শাশুড়ি রেগে গিয়ে পুলিশকে বললেন, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছেন? একে গ্রেফতার করুন। পুলিশ এগোতেই রায়হান হাত দিয়ে ইশারা করে তাকে থামিয়ে দিল। ইন্সপেক্টর সাহেব, একটু পরেই আমার আসল উকিল আসছেন, এবং তার কাছে ওই ভিডিও রেকর্ডিংটাও আছে যা এই ঘরের লুকানো গুপ্ত ক্যামেরায় রেকর্ড করা হয়েছে। এমন ভিডিও যেখানে রাবেয়ার ব্যাগের ভেতর নিজের হাতে হাতটা রাখা হয়েছে। এ কথা শুনতেই শাশুড়ির পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তানিয়া আর সোনিয়ার মুখে আতঙ্কের ছাপ ফুটে উঠল। গুপ্ত ক্যামেরা? তুই 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 কি বলছিস? শাশুড়ির গলা জড়িয়ে যাচ্ছিল। হ্যাঁ, কারণ আমি জানতাম যে আপনারা আমার সম্পত্তির জন্য কোন পর্যায় পর্যন্ত যেতে পারেন। রায়হান নিজের হাতটা তার কালো চশমার দিকে বাড়াল। আপনারা সবাই ওই অ্যাক্সিডেন্টটাকে আমার শেষ বলে ভেবে নিয়েছিলেন,
কিন্তু ওটাই আসলে আমার চোখ খুলে দেওয়ার একটা রাস্তা তৈরি করেছিল। পুরো ঘরে এক পিনপতন নীরবতা ছেয়ে গেল। আমি নিঃশ্বাস বন্ধ করে কেবল রায়হানকেই দেখছিলাম। পুলিশের লোকেরাও অবাক হয়ে দাঁড়িয়েছিল। রায়হান ধীরে ধীরে তার কালো চশমাটা খুলে ফেলল। তার চোখ দুটো একদম ঠিক ছিল এবং তার চোখে এক অন্যরকম আলো ঝকঝক করছিল। সে অন্ধ ছিল না। শাশুড়ির গলা চিরে এক আর্তনাদ বেরিয়ে এলো। তুই দেখতে পাস? রায়হান শাশুড়ির দিকে ইঙ্গিত করে ইন্সপেক্টরকে বলল, ইন্সপেক্টর সাহেব, এই মহিলা যাকে আপনি আমার মা বলে মনে করছেন, এ আমার বাবার দ্বিতীয় স্ত্রী এবং এই মেয়েরা এর প্রথম স্বামীর সন্তান। আমার সাথে এদের দূর দূরান্ত পর্যন্ত রক্তের কোনো সম্পর্ক নেই। রায়হান, তুই এসব কি বলছিস? আমি তোকে বড় করেছি। বড় করেননি, শুধু আমার থেকে সুবিধে লুটতে চেয়েছিলেন আপনি। রায়হান তিতিবিরক্ত গলায় বলল, আপনার কি মনে হতো যে আমি অন্ধ ছিলাম? না, যেদিন আমার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছিল আমি সেদিনই হাসপাতালে আপনাদের আসল রূপ চিনে গিয়েছিলাম। আমি নিজে আমার কানে আপনাকে তানিয়ার সাথে বলতে শুনেছি যে ভালোই হয়েছে ও অন্ধ হয়ে গেছে, এখন সম্পত্তি দখল করা আরও সহজ হয়ে গেল, না হলে তো আমাদের ওকে মেরে ফেলতে হতো। এসব শুনে আমার মাথা চক্কর দিয়ে উঠল। রায়হান আমার দিকে তাকাল। তার চোখে আমার জন্য দুঃখ আর লজ্জা ছিল। সে আবার তাদের দিকে ঘুরল। যখন আমি জানতে পারলাম যে আপনারা আমার সম্পত্তি দখল করতে চান আর আমাকে মেরে ফেলতে চান, তখন সেই জন্যই আমি অন্ধ হওয়ার নাটক করেছিলাম। আমি ডাক্তারকে বিশাল অঙ্কের টাকা দিয়েছিলাম, যাতে তিনি আপনাদের এই কথাই বলেন যে আমি চিরদিনের জন্য চোখের দৃষ্টি হারিয়ে ফেলেছি। আমি দেখতে চেয়েছিলাম যে আপনারা ঠিক কত দূর পর্যন্ত নিচে নামতে পারেন। সোনিয়া তোতলাতে তোতলাতে বলল, দাদা, আমরা তো শুধু... কিন্তু রায়হান তাদের চুপ করিয়ে দিল। আমি যখন অন্ধ হওয়ার নাটক করি তখন মা ভেবেছিল যে এখন তো অন্ধ হয়েই গেছে আর এমনিতেই ওর সব সম্পত্তি তাদেরই, কিন্তু সে জানত না যে সে কতটা নিষ্ঠুর হয়ে উঠছে। আমি নিজের চোখে দেখতাম যে আপনারা এই মাসুম মেয়েটার উপর কি পরিমাণ অত্যাচার করেননি। শুধু এই কারণে যে সে অসুন্দর, শুধু সে কালো রঙের বলে আপনারা ওকে কাজের মেয়ে বানিয়েছেন, ওকে চড় মেরেছেন, এমনকি এর ওপর চুরির অপবাদও দিয়ে দিয়েছেন। রায়হান আমার হাত খুব শক্ত করে ধরে নিল। তার হাতের ওই স্পর্শটাই আমাকে অনেক সাহস দিচ্ছিল। ইন্সপেক্টর সাহেব, এই রইল সেই কাগজপত্র যেগুলোতে ওরা প্রতারণা করে আমার আঙুলের ছাপ নিয়েছিল, আর এই রইল সেই ভিডিও যেখানে তারা নিজেরা এই চুরির নাটক করছিল। এবার সিদ্ধান্ত আপনার। শাশুড়ি পুলিশের পায়ে লুটিয়ে পড়ল। না রায়হান, আমাদেরকে মাফ করে দে। আমরা কোথায় যাব? রায়হান একরাশ ঘৃণা নিয়ে নিজের হাত ছাড়িয়ে নিল। যেখানে খুশি সেখানে যান, কিন্তু এই বাড়িতে আপনাদের 1 মিনিটও আর থাকাটা ঠিক নয়। বেরিয়ে যান এখান থেকে, তার আগে যে আমি আপনাদের সবাইকে জেলে পাঠাই। রায়হানের এই কথায় তারা একদম থমকে গেল। তানিয়া আর সোনিয়া, যারা এতক্ষণ অহংকারে মত্ত ছিল, তারা এখন ভেজা বেড়ালের মতো দাঁড়িয়ে রইল। পুলিশ শাশুড়ির হাত ধরে ফেলল। চলুন, এবার যা বলার থানাতেই গিয়ে বলবেন, ইন্সপেক্টর কঠোরভাবে বললেন। আমি দেখলাম যে সেই মহিলারা, যাদের আমি নিজের ভেবে খেয়াল রাখতাম, তারা আজ একদম অচেনা মানুষদের মতো পুলিশের সাথে বাইরে বেরিয়ে যাচ্ছিল। যখন তারা ঘর থেকে বেরিয়ে গেল তখন রায়হান আমার দিকে তাকালো। আমি দেখলাম যে তার চোখে জল। সে আমার হাত ধরে আমাকে সান্ত্বনা দিল এবং বলল যে রাবেয়া, এই বাড়ি, এই সম্পত্তি সব কিছুই তোমার। তোমার চেহারার প্রতি আমার কোনো টান নেই। তুমি আমার এতটাই খেয়াল রেখেছ যখন আমি মানুষের চোখে একজন অন্ধ ছিলাম, যাকে কেউ একটা কথাও জিজ্ঞেস করত না। সেই সময় তোমার ভেতরে আমি এক বিশ্বস্ত নারীকে দেখেছি, যে সারা জীবন আমার হয়েই বাঁচবে। আমি ওপরওয়ালার কাছে শুকরিয়া আদায় করলাম যে তিনি আমাকে এই পরীক্ষায় পাশ করিয়েছেন। ওপরওয়ালা সত্যি অনেক মহান। তিনি একজন অসুন্দর আখ্যা পাওয়া মেয়েকে আজ এই বিশাল বাড়ির আসল মালকিন বানিয়ে দিয়েছেন। আমার সেই দিন খুব কান্না পাচ্ছিল, তবে সেটা ছিল খুশির কান্না। তারপর পুলিশ যখন ওই 3 জনকে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে যাচ্ছিল, তখন বাড়ির বাইরের বসার ঘরে এক অদ্ভুত নীরবতা ছেয়ে গেল। ওই দেওয়ালগুলো, যা গতকাল পর্যন্ত কটূক্তি আর হাসিতে মেতে থাকত, আজ সেগুলো শুধু আমার কান্না আর রায়হান সাহেবের স্বস্তির নিঃশ্বাসের সাক্ষী ছিল। আমি তখনও মেঝেতে বসেই ছিলাম। আমার মন মস্তিষ্ক যেন কাজ করা বন্ধ করে দিয়েছিল। যে মানুষকে আমি সাহারা দিয়েছিলাম, যার জন্য আমি এত অপমান সহ্য করেছিলাম, সে আজ আমার সামনে একটা পাহাড়ের মতো শক্ত হয়ে দাঁড়িয়েছিল। রায়হান একটু ঝুঁকে আমার হাত ধরল, আমাকে মেঝে থেকে টেনে তুলল। তার চোখে এমন এক ভালোবাসা ছিল যা আমি আজকের আগে আর কখনো দেখিনি। রাবেয়া, এবার কান্না থামাও। এখন থেকে এই বাড়িতে আর কেউই তোমাকে কালো বা অসুন্দর বলে ডাকবে না। তুমি এখন শুধু এই বাড়ির মালকিন।
সে খুব নরম গলায় বলল। আমি তার দিকে তাকিয়ে বললাম, আপনি এত বড় একটা সত্যি কথা আমার কাছ থেকে কেন লুকিয়েছিলেন? আপনি তো জানতেন যে আমি প্রতিদিন কতটা কষ্ট পেতাম রায়হান। সে একটা গভীর দীর্ঘশ্বাস নিল এবং আমাকে সোফায় বসিয়ে সে নিজেও আমার সামনে একটা চেয়ারে বসে পড়ল। আমি বাধ্য ছিলাম রাবেয়া। সে নিজের কথা বলতে শুরু করল। যেদিন থেকে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল আমি নিজের চোখে ওদের নির্মমতা দেখেছিলাম। ডাক্তার যখন বলেছিলেন যে হয়তো আমি আর কখনোই দেখতে পাব না, তখন মায়ের মুখে কোনো দুঃখ ছিল না, বরং খুশির ঢেউ খেলছিল। তিনি ঠিক সেই মুহূর্ত থেকেই আমার সম্পত্তি হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করতে শুরু করেছিলেন। আমার এমন একজন নারীর প্রয়োজন ছিল যে আমার খারাপ সময়ে আমার সাথে থাকবে, সম্পত্তির সাথে নয়। কিন্তু আমার মা বাবা, তারা কি এটা জানতেন? আমি জিজ্ঞেস করায় সে বলল, না, তারাও এটাই জানতেন যে আমি অন্ধ। আমি সেই ঘটক রহিমা খালাকেও এটাই বলেছিলাম যে আমার এমন একটা মেয়ে চাই যে খুব বেশি সহজ সরল হয়, যার দুনিয়ার চাকচিক্য আর কোনো লোভের সাথে কোনো সম্পর্ক নেই। আর যখন তুমি এই বাড়িতে আসলে আমি দেখলাম যে তোমার ওপর কত অত্যাচার হচ্ছিল। আমি অনেকবার কষ্ট পেয়েছি, ভেবেছি যে এক্ষুনি নিজের চোখ থেকে এই অন্ধত্বের পট্টি খুলে ফেলি আর ওদের গলা টিপে ধরি। কিন্তু আমি চেয়েছিলাম যে ওরা নিজেরাই নিজেদের পাতা ফাঁদে আটকা পড়ুক। রায়হান আমার হাত নিজের হাতের মুঠোয় নিল। তুমি অসুন্দর নও। আমার নজর দিয়ে দেখলে তোমার চেয়ে বেশি সুন্দর নারী আমি আজ পর্যন্ত আর দেখিনি। যখন তুমি ইবাদত করতে আর আমার মা খুব জোরে গান বাজিয়ে তোমাকে বিরক্ত করতেন, আমি তোমার ধৈর্য দেখে অথবাক হয়ে যেতাম। তুমি একজন অন্ধ স্বামীর এতটা খেয়াল রেখেছ যা কোনো সুন্দর পরীও রাখতে পারত না। আমি মাথা নিচু করে নিলাম। আমার তো শুধু নিজের ওপরওয়ালার উপরেই ভরসা ছিল। রায়হান মুচকি হেসে বলল, এর পরের দিনগুলো আমার কাছে স্বপ্নের মতোই মনে হচ্ছিল। রায়হান তার সমস্ত সম্পত্তির কাগজপত্র ঠিকঠাক করাল। সেই উকিল যে শাশুড়ির সাথে মিলে ষড়যন্ত্র করেছিল, এখন সেও আইনের আওতায় চলে এসেছিল। আমার মা বাবা যখন বিষয়টা জানতে পারলেন তখন তারা আনন্দে আত্মহারা হয়ে গেলেন। বাবা যখন বাড়িতে এলেন তার চোখে গর্বের জল ছিল। মারে, আমি তো ভয় পাচ্ছিলাম যে তোর জীবনটা না আবার বরবাদ হয়ে যায়, কিন্তু ওপরওয়ালা তোর ধৈর্যের খুব মিষ্টি ফল দিয়েছেন। তিনি আমার মাথায় হাত রেখে কথাটা বললেন। তবে গল্পটা এখানেই শেষ হয়ে যায়নি। একদিন আমি আর রায়হান ড্রয়িং রুমে বসে চা খাচ্ছিলাম, হঠাৎ পুলিশের একটা ফোন আসলো। শাশুড়ি আর ননদকে ছেড়ে দেওয়া হয়েছিল কারণ রায়হান তাদের ওপর থেকে চুরির মামলাটা তুলে নিয়েছিল। রায়হানের চেহারায় একটা গাম্ভীর্য নেমে আসলো। রাবেয়া, তিনি আমার বাবার স্ত্রী ছিলেন। আমি চাই না যে দুনিয়ার মানুষ বলুক যে আমি তাদের জেলে পৌঁছতে দিয়েছি, কিন্তু তারা আর এই বাড়িতেও থাকতে পারবে না। আমি ভেবেছি যে বাবার ওই পুরনো 2 কামরার বাড়িটা, যা ঢাকা শহরের এক পুরনো এলাকায় আছে, সেটা ওনাদের নামে করে দেব। আমি নীরবে মাথা নাড়লাম। আমার মনও ঠিক এটাই বলছিল যে তাদের দেওয়া ব্যথার বদলা কোনো খারাপ কাজের মাধ্যমে দেওয়া উচিত নয়। শাশুড়ি আর ননদরা যখন নিজেদের জিনিসপত্র নিতে আসলো তখন তাদের মুখে আর আগের সেই অহংকার ছিল না। তানিয়া আর সোনিয়ার চোখ নিচের দিকে নামানো ছিল, আর তারা অনবরত কেঁদেই চলেছিল। রাবেয়া, আমাদেরকে মাফ করে দাও। শাশুড়ি আমার সামনে হাত জোর করে ফেললেন। আমরা আপনাদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। আমি তাদের হাত দুটো ধরে নিলাম। আমি আপনাদেরকে ঠিক সেদিনই মাফ করে দিয়েছিলাম যেদিন ওপরওয়ালা আমার পাশে এসে দাঁড়িয়েছিলেন। তবে সবাই বলে যে আপনাদের ভেতরে যে ঘৃণাটুকু আছে তা হয়তো এখানে থেকে কখনোই শেষ হবে না। রায়হান বলল, এই চাবিগুলো নিন এবং এক্ষুনি এই বাড়িটা খালি করে দিন, তবে এখন থেকে আমার আর আপনাদের মাঝে কোনো সম্পর্কই থাকবে না। তারা তিনজনেই খুব চুপচাপ তাদের ছোট ব্যাগগুলো তুলে নিল এবং সেই বিশাল বাংলো বাড়ি থেকে বেরিয়ে গেল। যেই সম্পত্তির জন্য তারা এত ষড়যন্ত্র করেছিল, আজ সেই সম্পত্তিই তাদের জন্য একটা স্বপ্ন হয়ে থেকে গেল। সময় গড়িয়ে যেতে লাগল। সত্যি কথাই বলে যে সত্য একটু দেরিতে হলেও তা সবার সামনে আসে ঠিকই। 1 বছর পর আমি জানতে পারলাম যে তানিয়া আর সোনিয়া নিজেদের ইচ্ছে মতো কোথাও একটা বিয়ে করে নিয়েছে, আর তাদের মাকে একদম একা ছেড়ে চলে গেছে। ওই সৎমা, যে কিনা তার মেয়েদের সব আবদার সহ্য করে তাদের বড় করেছিল, আজ সে তাদের জন্যই এক বোঝা হয়ে দাঁড়িয়েছে। শুনেছি সে নাকি এখন গলি গলি ভিক্ষে করে বেড়ায় এবং ওই 2 কামরার ঘরে একেবারেই একা পড়ে আছে। তার নিজের মেয়েরাও এখন তার কোনো খবর রাখে না। আজ আমি এই বড় বাড়ির মালকিন।
আমার কোলে এক ছোট্ট ছেলেও আছে যে একদম তার বাবার মতো দেখতে। আমি এখনও খুব মন থেকে ইবাদত করি, কিন্তু এখন আর কেউই খুব জোরে গান বাজিয়ে আমাকে বিরক্ত করতে আসে না। আমার ইবাদতে কেউ আর বাধা সৃষ্টি করে না। এখন আমার সবচেয়ে বড় সম্বল হল আমার স্বামী। একদিন রায়হান আমাকে জিজ্ঞেস করল, এখনও কি তোমার মনে হয় যে তুমি কালো আর অসুন্দর? আমি আমার ছেলেকে বুকে জড়িয়ে নিলাম এবং বললাম, না রায়হান, এখন আমি বুঝতে পেরেছি যে মানুষের সৌন্দর্য কখনোই তার চেহারায় থাকে না। সেটা হয়তো আমার একটা পরীক্ষা ছিল এবং ওপরওয়ালা সত্যি আমাকে যাচাই করছিলেন। কিন্তু আমরা কেন বুঝতে পারি না যে তিনি আমাদেরকে সব সময় দেখছেন? কারণ তাদের অন্তরে খারাপ উদ্দেশ্য ছিল, আর আমি এই বাড়ির মালকিন হয়েছি কারণ আমার মনে সততা ছিল। এটাই ওপরওয়ালার বিচার ছিল। তিনি কারোরই পরিশ্রম আর ধৈর্যকে কখনোই বৃথা যেতে দেন না। আজ আমি গর্বের সাথে বলতে পারি যে আমি রাবেয়া এবং আমি অনেক সুন্দর, কারণ ওপরওয়ালাই আমাকে সঠিক পথে চালিয়ে নিয়ে যাচ্ছেন। এই গল্পটি আমাদের শেখায় যে বাহ্যিক সৌন্দর্য কেবল কিছু সময়ের জন্যই থাকে, যেখানে ভালো ব্যবহার আর বিনম্রতা হচ্ছে চিরস্থায়ী। যারা অন্যদের জন্য গর্ত খড়ে তারা নিজেরাই সেই গর্তে গিয়ে পড়ে। যারা ওপরওয়ালার ওপর ভরসা রাখে তিনি তাদের এমন জায়গা থেকে খুশি এনে দেন যা তারা কখনো কল্পনাও করতে পারেনি। ন্যায় বিচারের চাকা হয়তো একটু ধীরগতিতে ঘোরে, কিন্তু তা পিষে একেবারে গুঁড়ো করে দেয়। সেদিনের সকালটা একটু অন্যরকম ছিল। আমি নামাজ শেষ করে কোরআন পড়ছিলাম। ভোরের স্নিগ্ধ হাওয়া বাতাসে মিশে যাচ্ছিল এবং পাখির ধীর আওয়াজ আমার হৃদয় পর্যন্ত পৌঁছচ্ছিল। আমার ছেলের ছোট ছোট আঙুলগুলো আমার শাড়ির আঁচল ধরে রেখেছিল এবং রায়হান দরজায় দাঁড়িয়ে আমাদের দেখছিল। তার চোখে সেই একই প্রশান্তি ছিল যা এখন আমাদের এই বাড়ির একটা বড় পরিচয় হয়ে উঠেছে। ইবাদত শেষ করে আমি বারান্দায় আসতেই দেখলাম গেটের কাছে একটা রোগা পাতলা মেয়ে দাঁড়িয়েছিল। তার গায়ের রং আমার মতোই শ্যামবর্ণা, চোখে ভয় আর মুখে সেই একই নীরবতা যা একসময় আমার মুখে লেগেই থাকত। তার হাতে একটা ছেঁড়া ব্যাগ ছিল এবং ঠোঁট দুটো শীতে কাঁপছিল। কিছু দরকার তোমার? আমি খুব নরম গলায় জিজ্ঞেস করতেই সে মাথা নিচু করে ফেলল। কাজ চাই, যদি একটু পাওয়া যায় তো। তার গলার আওয়াজ শুনতেই আমার মনটা যেন এক নিমেষে আমার সেই পুরনো সময় ফিরে গেল। সেই কটূক্তি, সেই অসহায়তা এবং সেই একাকিত্ব। আমি তার হাতটা ধরলাম। কাজ নয়, আচ্ছা আগে বসো এবং আমাকে এটা বলো যে তোমার সবচেয়ে বেশি ভয় কিসে লাগে। সে ডুকরে কেঁদে উঠল। সেদিন আমি এটা বুঝলাম যে ওপরওয়ালা আমাকে শুধু এই বাড়ির মালকিন বানানোর জন্যই এখানে নিয়ে আসেননি, বরং তিনি আমাকে সেই মানুষদের সহায় হওয়ার জন্য পাঠিয়েছেন যারা নিজেদেরকে এই পৃথিবীতে একদম একা বলে মনে করে। সন্ধ্যায় যখন আমি রায়হানকে এই কথাটা বললাম, সে মুচকি হেসে বলল, তোমার মনটাই এই বাড়ির আসল সম্পদ রাবেয়া। আমি আকাশের দিকে তাকালাম। আজ প্রথমবারের মতো আমার নিজের গায়ের রং নিয়ে, আমার রূপ নিয়ে, আমার ফেলে আসা অতীত নিয়ে কোনো অভিযোগ ছিল না। যা কিছুই ঘটেছিল তা আমাকে ভেঙে ফেলার জন্য নয়, বরং আমাকে নতুন করে গড়ার জন্যই ঘটেছিল। এখন যখন আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখি, তখন আমি কোনো কালো বা অসুন্দর নারীকে দেখতে পাই না। আমি এমন একজন নারীকে দেখতে পাই যে নিজের কষ্টকে তার শক্তিতে পরিণত করেছে এবং ধৈর্যকে তার নিজের পরিচয় বানিয়ে নিয়েছে। ন্যায় বিচারের চাকা হয়তো অনেক ধীরে ঘোরে, কিন্তু যখন তা ঘোরে তখন সেটা শুধু শাস্তিই দেয় না, বরং কাউকে বেঁচে থাকার এক নতুন কারণও দিয়ে যায়। এই গল্প থেকে আমরা এটাই শিক্ষা পাই যে মানুষের আসল সৌন্দর্য কখনোই তার চেহারা বা গায়ের রঙে থাকে না, বরং তা তার মন, তার ধৈর্য আর তার ভালো ব্যবহারের মাঝে থাকে। যারা অন্যকে দুর্বল ভেবে তাদের উপর অত্যাচার করে তারা দিন শেষে নিজেরাই হেরে যায়। রাবেয়া তার প্রতিটি ব্যথা নীরবে সহ্য করেছে, কিন্তু সে কখনোই কোনো ভুল পথ বেছে নেয়নি এবং ওপরওয়ালার উপর ভরসা অটুট রেখেছে। এই ভরসাই তাকে সঠিক সময় ন্যায় বিচার পাইয়ে দিয়েছে। আল্লাহ সবারই পরীক্ষা নেন, কিন্তু যে মানুষ ধৈর্য আর সত্যের পথে থেকে এগিয়ে যায় সে একদিন নিশ্চয়ই সুখ খুঁজে পায়। তাই কখনো নিজেকে ছোট করে দেখো না। একজন ভালো মানুষ হওয়াই হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সৌন্দর্য।